একখণ্ড উল্কা তীব্র বেগে এসে সিকেন্দারের বুকের উপর আছড়ে পড়ল। ও কয়েক পলক বউয়ের নত মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েই রইল। পালিয়ে এসে করা তাদের বিয়ে ৩ বছর হয়। প্রথম ১ বছর মেহেরুনের বাবার ভাইরা কেউ খুঁজে নেয়নি রাগে কষ্টে। একমাত্র আদরের মেয়ে ওদের মেহেরুন। তবে ১ বছর পর একদিন হুট করে মেহেরুনের বাবা মুর্শেদ শিকদার বাড়ি আসেন। মান অভিমান ভুলে মেহেরুন আর সিকেন্দারকে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল। সিকেন্দারের মা রসিমা বামু ছেলেকে বুদ্ধি দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিতে। তাতে সিকেন্দার সাফ সাফ না করে দিয়েছিল। তাতেই রমিসার আগে আগুন। ৩ বছরের বিয়ের বয়সে মেহেরুন কেবল চারবার বাপের বাড়ি গিয়েছে। তাও সিকেন্দারের সাথে নিয়ে গিয়ে ২-৩ থেকে চলে এসেছে। এই নিয়ে মেহেরুনকে খুব কথাও শুনিয়েছে রামিসা বানু। আরেকদিন মেহেরুনের ভাই ওকে নিতে এলে রামিসা বানু না করে দেন। বউকেও কথা শোনান। সেই দিন রাতে রামিসা মন মরা হয়ে তার পাশে বসে বলেছিল, আমার বাপ ভাই এই বাড়ি আয়, মা তার ভালা পায় না। মায়ের ভুল ছেলে হয়ে স্বীকারও করতে পারে না সিকান্দার। ভুলটা বুঝতে পেরেও রুক্ষ গলায় জবাব দিয়েছিল সে, ভালো পাওয়া না পাওয়া কি আইলো এইখানে? ওগো বাড়ি মাইয়া, এই বাড়ি ওরা আইবই। কারো ভালো না ভালো দেখায় কি দরকার আছে তোর? নিরস মুখে সেই দিকে মেহেরুন জবাব দিয়েছিল, আমি ভাইরে না কইরা দিছি আর কোনোদিনও যাতে আব্বা ভাইজানের বাড়ি না হে। এরপর ১ বছর ধরে মেহেরুন বাপের বাড়ি যায় না। আজ হঠাৎ যাওয়া কথা কইল কেন? সিকান্দার ড্যাব ড্যাব করে চেয়ে রইল বউয়ের দিকে। একটা মাছিমিহি আতঙ্কে রাগ দুটোই মন ভেতর উকি দিল। ওর কণ্ঠটা বোধহয় একটু কাঁপালো। গম গম করে রাগ দেখিয়ে এগিয়ে গেল বউয়ের দিকে। বাহু ধরে নিজের মুখের দিকে ফিরাতে বউয়ের আলতো করে গালে চেপে ধরে কটমট করলো ও, তোর কি মনে হয় আমার ঘরে আমাবাস্যা টাইনা তোর বাপের ঘরে গিয়া তোরে আলো সারাইতে দিমু আমি একটা বোলাতেও? মেহেরুন করুণ মুখে সিকেন্দারের দিকে। সে জানে এই কথার মানে। কাদো গলায় বলে, তাই মেলার দিন আব্বা আমারে দেনি না। ঢোক গেল সিকান্দার। কি উত্তর দেবে বুঝে পেল না। বউয়ের চোখ টলমল করছে। ও মেহেরুনকে ছেড়ে দিয়ে নিজেকে কিছুটা আড়াল করতে মেহেরুনকে পিছু পিছু করে দাঁড়ালো। কর্কশ গলায় বলল, এহান কোন হানে যাইতে হবে না। বাপের বাড়ি যাবি না তুই? আমারে একটু যাইতে দে না আটপাড়া গ্রামে। কোনো দরকার নাই। কানের মাথা খাস না মেহেরুন। রাইতের বেলায় একটু ঘুমাইবার দে। হঠাৎ করে পায়ে উল্কো ছোঁয়া। তাকিয়ে দেখে বউ তার পায়ে ঝাপটে ধরেছে। কাঁদো কাঁদো স্বর পার ধরে বলেছে, দোহাই লাগে আরে একটু যাইতে দেন। আমি আব্বা আম্মার কাছে যামু। না কইয়েন না আমারে, আমারে একটু যাইতে দেন আম্মার কাছে। সিকেন্দার কি হলো বুঝলো না সে। শুধু অনুভব করতে পারলো ওর শরীরটা বুঝি মৃদু টনছে। হতবাক হয়ে তাকিয়ে রইল সে মেহেরুনের দিকে। কি ব্যাপার, বউ তার এত অবস্থিত কেন বাপের বাড়ি যাওয়া নিয়া? মেহেরুন তো কোনোদিনও এমন আনছান করে নাই বাপের বাড়ি যাওয়া নিয়া। তাহলে আজাইরা এমন করতাছে কেন? মাথায় কেমন সুন্দর লাগছে সিকান্দারের। ওই একটা ঢোক গেলে মেহেরুনকে টেনে দাঁড় করালো। ভেতরে নিয়ে অস্বস্তি অনুভব করলেও মুখে রকচড়া ভাব টানতে ভুলল না। ফ্যালফ্যালে গলায় বলল, কেন যাইতে চাস তুই বাপের বাড়ি? ছলো ছলো চোখে নিয়ে মেহেরুন জবাব দেয়, আব্বা আমারে দেখবার মন চাইছে। সিকেন্দার ঠোঁট কেমন হাসি করে তুলল। কণ্ঠ একটু খাদে নামিয়েই বলল, রাগ কইরা যাইবার চাস মেহেরুন? আজই মারছি দেইখা। এবার মেহেরুন জবাব দেয় না, মাথা নিচু করে ফুঁপিয়ে ওঠে। তা দেখে স্তব্ধ হয়ে যায় সিকেন্দার। বউয়ের কান্না দেখলেই ওর মাথায় গরম হয়ে যায়। এই মুহূর্তেও হচ্ছে, কিন্তু নিজেকে সামলে নিল সে। নরম গলাতেই বলার চেষ্টা করলো, তুই ভালো কইরাই জানোস মেহেরুন, তোরে ছাড়া একটা রাইতে আমি থাকবার পারি না। কেমনে খাইলা খালা লাগে বুকের ভেতরটায়। মেহেরুন ফুঁপিয়ে উঠলে এবার। খুব করে কান্না পাচ্ছে ওর। আমি একটু আব্বার আমারে দেখবার চাইতাছি। আমার মন মানতেছে না। সিকেন্দার কিছুক্ষণ করে থাকলো। কোনো কথা বলতে পারল না ও। আচমকায় শট কণ্ঠে ও জিজ্ঞাসা করে উঠল, আমারে সাইরা যাইবার গা চাস? মেহেরুন এক ঝটকায় খেলো। ও চৌকিতে মাথা তুলে তাকালো সিকেন্দারের মুখের দিকে। শ্যামলা গারনের মুখটা এখন যেন বড্ড কালো দেখাচ্ছে। ও হতভম্বিতর মতো চেয়ে রইল স্বামীর মুখের দিকে। উত্তর দে। মেহেরুনের গলা কাঁপছে। কাঁপা কণ্ঠ নিয়ে ও প্রশ্ন করলো, কি কইতাছেন আপনারে আপনি? সিকেন্দার জবাব দিল না। ঘরটা ঘরটা একটু ফিরিয়ে নিল ও, আমারে কি কইছেন সিকেন্দার ভুইয়া?
বউ তার একটু অভিমান করলে মাঝে মাঝে তাকে নাম ধরে ডাকে। প্রেম করার সময় মেয়েটা বরাবরই এই নামে ডাকতো ওকে। ওর নাকি নামটা খুব পছন্দের। সিকেন্দ্রার ঠোঁটে একটু হাসি ফুটে উঠল। ও অদ্ভুতভাবে একটু হাসলো। এরপর বউয়ের দিকে ফিরে তাকালো। নরম গালে হাত ছুঁয়ে বউয়ের কান্না মুচকে দিয়ে শক্ত চোখে মুখে রুক্ষ গলায় বলল, হাতে এখন টান, কয়েকদিন পরে যাইস দিয়া আমনি আমি, যতদিন মন চায় থাকিস। এরপর আর সিকেন্দার দাঁড়ালো না। অতিরিক্ত বাক্য বিনিময় না করে ও খাটের এক পাশে চিত হয়ে শুয়ে পড়ল। ডান হাতটা মুখের উপর রেখে চোখ ডেকে চুপচাপ শুয়ে থাকলো। মেহরুন কিছু সময় স্বামীকে ওভাবে দেখে গেল নিমিষেই। লোকটার কথা কানে বাজতেই লাগলো শুধু। কি বললো ওই লোক তাকে রেখে আসবে? সে যতদিন চায় ততদিন থাকতে পারে কেন? এই লোক তো কোনোদিনও তাকে ছাড়া একটা রাতে একা কাটায়নি। বাপের বাড়ি গেলেও তো সঙ্গে নিয়ে যেত আর সঙ্গে নিয়ে আসতো। তবে আজ এমন কথা বলল কেন? মেহেরুন পাথরের মতো নির্ভীত দাঁড়িয়ে। ঠিকই তো আছে, ওঠাতে বসতে শাশুড়ির কথা শুনতে হয়, পাড়ার লোকের কথা শুনতে হয়, আটখোরা বাঞ্ছনা, সন্তান হয় না, শুধু শুধু তাকে রেখে কেন লাভ আছে? সিকেন্দার ভুইয়া তাই বোধহয় মন মনস্থ করেছে তার আশার বসে বসে না থেকে নতুন করে শুরু করবে। বাচ্চার বাপ হবে। সে তো আর বাচ্চা দিতে পারবে না। বুকের ভেতরটা কসমচ করে ভাঙছিল মেহেরুনের। ওর বুক ফেটে আসছিল, গলা বোধহয় কোনো দৃশ্য শক্তি চেপে ধরেছে। নিঃশ্বাস নিতেও মেয়েটা কাঁপছে। কাঁপা কাঁপা শরীরটা নিয়ে মেহেরুনের সিকেন্দারের দিকে কাত হয়ে শুয়ে পড়ল। বিরস কান্নায় মিশ্রিত চোখেও তাকিয়ে রইল স্বামীর বাহু দিয়ে ঢেকে রাখা মুখের দিকে। ওর দম বন্ধ হয়ে আসছে। মেহেরুনকে পিঠ পিছনে রেখে সিকেন্দার অন্যদিকে কাতর হতে মেয়েটার কান্না বাজে দাঁতে দাঁত চেপে। সিকেন্দার বউয়ের এই কান্না শুনে আর মাথায় আগুন জ্বলে যায়। নিজেকে সামলাতে মেহেরুনকে পিছনে ফেলে শুয়ে পড়েছে ও। ভুলক্রমেই বউয়ের কান্না দেখে উল্টো বউয়ের উপহার রাগান্বিত করে। সে যেন সিকেন্দার মেহেরুনের উল্টো দিকে কাত করে ফিরেছিল। এরপর চুল পরিমাণও নড়েনি। বোধহয় মাঝরাত চলেছে। পাশে থাকা মেহেরুনের কোনো সারা শব্দ আসছে না। এবার সিকেন্দার আস্তে করে বউয়ের দিকে মুখ করে কাত হলো। এক নজরে দেখতে লাগলো বউয়ের মলিন মুখটা বড্ড শুকনো লাগছে। আর লাগছেই বাকি। মেহেরুন এখন অনেকটা শুকিয়ে গিয়েছে। বিয়ের আগে শরীর স্বাস্থ্য তাও ভালো ছিল, আর এখন হাড্ডি ছাড়া কিছুই দেখা যায় না। সিকেন্দার খেয়াল করলো মেহেরুনের চোখের কোণে এখনো একটু পানি আছে। মনটা বড্ড বেশি করে কেঁপে ওঠে সিকেন্দারের। ও আস্তে ধীরে হাত বাড়িয়ে মেহেরুনের চোখের পানি মুছে দিল। মেহেরুনের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বিষাদ কণ্ঠে বলল, তোরে আমি সুখ দিবার পারি নাই রে মেহেরুন। আমার ঘরে আইসোস পর থেকে তোকে খালি যন্ত্রণায় দিতাছি। জ্বালা জ্বালাতো জ্বালালো ঠিকই কইতাছে। আমি অমানুষ, তোরে খালি কষ্ট দেই। কেন সুখের রাজ্য থইয়া তুই আমার মতো এক গরিবের মাটির ঘরে আইসোস? সিকেন্দারের মনটা হু হু করে ডেকে ওঠে। নিজের ঘষে হাতটা আলতো করে ছুঁয়ে দেয় বইয়ের মেয়ের গাড়ে। এরপর আস্তে করে উঠে যায়। কাঠের টেবিলের ড্রয়ার খুলে একবার ব্যথার মলম বের করে, সেটা নিয়ে আবার উঠে আসে খাটে। একটু মলম নিয়ে মেহেরুনের গালে আলতো করে লাগিয়ে দেয়। বউটা তার একটু নেচে ওঠে। স্ত্রীর মুখে তাকিয়ে ফিসফিস করে বলে, তুই তো রাজপুত্রর আশা করেছিল মেহেরুন, অথচ তোর কপালে আল্লাহ জুটাইয়া দিয়েছে কাঙাল এক অমানুষ। সিকেন্দার খেয়াল করলে ওর কণ্ঠে ভেঙে আসছে। পুরুষ মানুষের আবার কাঁদতে হয় নাকি? নিজেকে মুহূর্তে শক্ত করে নিল ও। একটু ঝুঁকে মেহেরুনের কামিজটা সরিয়ে দিয়ে পেট থেকে ফর্সা পেটটা থেকে নজর সরিয়ে ও পিঠের দিকে দৃষ্টি দিল। এখন 2টা কিল দিয়েছিল পিঠে, সেখানে আস্তে করে মলম ঘষে দিল। একবার স্ত্রীর উপর ঝুঁকে কপালে আলতো করে চুমো খেলো। বউকে জেগে থাকতে চুমো দেয় না সে অনেক দিন। মেহেরুনের মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, সিকেন্দার, এই সিকেন্দার ভুইয়া অমানুষ কাঙাল হইলেও তোকে ছাড়া বাঁচবে না রে মেহেরুন। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গিয়েছিল জানাল। কারেন্ট চলে গিয়েছে, তাই তার স্ত্রী আছিয়া তাল পাতায় পাখা দিয়ে বাতাস করছে। জালাল মুখটা মলিন করে বলে, একটা কথা আসিল আসিয়া। গাল ভরে হেসে আসিয়া বলল, কেন, কি কইবেন? জালাল ইতস্ত করে ও জিজ্ঞেস করলো, তুমি কি আমারে নিয়া সুখে আছো আছিয়া? নাউজুবিল্লাহ। এইডি কি কন আমারে? আমারে ঘরে কেন দিক দিয়া আমার অশান্তি? এমন কথা আর কোনোদিনও কইবেন না আপনি, দোহাই লাগে আমার। আসিয়া স্বামীর বুকে লুইয়ে পড়ল। বউকে আদরের সাথে বুকে জড়িয়ে বলল জালাল, তাই তো তুমি তোমার আব্বারে
কইবা আমার বাড়িতে আর কোনোদিনও কোনো কিছু জানি না পাঠায়। বাজারের দিন বড় মাছ তরকারি বইরা সবকিছুই হাঁস মুরগি কোনো কিছুই জানি না পাঠায়। আঁতকে উঠল আসিয়া। সন্দিহানী হয়ে বুক থেকে মুখ তুলে প্রশ্ন করল স্বামীকে, হঠাৎ এমন কথা কইতাছেন কেন? কি হয়েছে? আমি চাই আমার যা সামর্থ্য আছে তাই দিয়াই সুখে রাখতে। তোমার যখন যেইডা লাগবে আমারে কইবা, কিন্তু আব্বারে না কইবা এই বাড়ির আর কিছুই না পাঠাইতে। কি হয়েছে কন আমারে? বউয়ের বাড়ির বাড়িতে কোনো কিছু আওয়ার ভালো না আসিয়া কেন? মায়ার সুখে লাইগা তো বাপ মায়েরা জিনিসপত্র দেয়, এতে ভালো না কেন হইব? আমারে তো কইলাম আসিয়া, আমি তোমারে আমার মতো কইরা সুখে রাখতে চাই। তোমার যা লাগবে আমি আইনা দিমু। আমার শ্বশুর ঘর থেকে কেন আনবো? মানুষ তো এইডি ভালো চেনে দেখে না আছিয়া। তোমার একটা জিনিস না দিবার পারলে তখন আমারে কইবা, কিন্তু আব্বারে না কইবা দিও। গোলামের মানুষের সামনে আমার এমন শরম করে, তাই লোভী ভালো আমারে। তাছাড়াও শ্বশুর বাড়িতে কিচ্ছু নেই নাই, ভালো ঘরের পোলারা নেয় না। সিকেন্দারের দোহাই, ওর হাত বাড়ি কি আমার শ্বশুর বাড়িতে কম আছে কেউ? হেই শ্বশুর হেনে কইতাছে বাড়ির বড় কাপড়ের দোকান নিয়া দিব, হেই রাজি হয় নাই। আমিও চাই না আর এমন ঘটনা ঘটুক। ছোট আছিয়া স্বামীর বুকে আবারও লুটিয়ে পড়ে বলে, আমারে যা কইবেন তাই লাইগা হেইডাই সই। আমারে আমার সব, আমার দুনিয়া আমরেন আর আখিরাত হেইডাও জানি আমারই হন। এই বলে আসিয়া স্বামীর বুকে আরো লুটিয়ে যায়। স্ত্রীর শত কায়ার নিজের সাথে আরো মিশ্রিত নিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, তাই তো জামাইয়ের এমন খুশি করেন। সকাল সকাল মেহেরুন ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছে আগে। শাশুড়ি ঘুম থেকে উঠলো, ঝাড়ু দেওয়া না দেখলে মাথায় তুলে নেবে। কাল থেকে একটা মুরগি একটু ঝিমাচ্ছে। রাতে শাশুড়ি বলে রেখেছে মুরগিটা ধরে জবাই করতে। খোপ থেকে মুরগি ছাড়ার সময় সেটা ধরে পাশের বাড়ির মতিন কাকাকে দিয়ে জবাই করিয়েছে। শিলপাটায় মশলা বেটে সকাল রান্না বসিয়ে চুলায় আগুন ধরিয়েছে। বাড়ির সবাই উঠে গিয়েছে। সিকেন্দার ঘুম থেকে উঠে গোসল করে বাজারে দোকান খুলতে যায়। সকালবেলায় সে সবসময় পুকুরে পানিতে ডুব দেয়, এতে নাকি গোবরের বিষ থাকে না। ডুব দিয়ে সে পুকুর পাড়ে গেছে। মেহেরুন রান্না করে শেষ করে বারান্দায় পাটি বিছিয়েছে। এক্ষুনি লোকটা চলে আসবে ডুব দিয়ে। খাবার দিতে দেরি হলে আর বাজারে যেতে সময় নষ্ট হলে তার কপালে শনি আছে। তাই মেহেরুন ভাত শাক বেড়ে এবার গোছাতে তরকারি নিতে এসেছে। স্টিলের বাটির তরকারি নিতে গরম হয়ে গিয়েছে সেটা। ফু দিতে দিতেই দ্রুত তাকে মেহেরুন বারান্দার দিকে নিয়ে আসতে লাগলো। তখন সিকেন্দারের ছোট্ট বোম হাঁসফাঁস পকেটে ঘরে আসছিল বেছে বেছে গোছাতের টুকরো গোস্তের টুকরো নিয়ে নিয়ে বলল। আচমকায় দুজনে ধাক্কা খেয়ে সবটুকু তরকারি নিচে পড়ে গেল। সে তৎক্ষণাৎ সরে আসা তার কিছু না হলেও ননদ হাঁসফাঁস ঠিকই হতে একটু ছিটে লাগলো। উঠান থেকে ক্ষিপ্তভাবে রমিসা বানু ছুটে এলো। হায় হায় রে অলক্ষী অপয়া, আমার সব সর্বনাশ কইরা ফালাইছে রে, আমার ঝিলেও মাইরা ফেলাইছে। ওরে অলক্ষী কাল লাগিনি রে, আমার সংসারটা পুরাইয়া ছাই কইরা এই কাল সাপ বাহির হইব। বাড়ির কথায় শাশুড়ির কথায় কষ্ট পেলেও মেহেরুন জবাব দিল না। ও দ্রুত করে ননদের দিকে এগিয়ে গেল। মেয়েটার হাত ছেড়ে ধরে মাটিতে পড়ে বিলাপ করেছে মেহেরুন। ওর হাত দেখতে চাইলো, দেহি কি হয়েছে, বেশি পুড়াইয়া গেছে? আমি দেহি নাই, আমারে মাপ কইরা দাও বইন, দেহি হাতটা। মেহেরুন হাঁসফাঁস করে ধরতে গেলেও বাঘিনীর মতো নিজের হাত সরিয়ে নিল। সর অলক্ষী, ঝাঁপ আটকুরাবেনি কোন হারে, আমার থেইকা দূরে দূরে যা। ননদের দেওয়া আচমকায় ধাক্কা মেহেরুন কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়লো। ঠিক তখনই উঠান থেকে বজ্রধর কণ্ঠে এক বিশাল চিৎকার ভেসে এলো। এক চিৎকারে ভুইয়া বাড়ি যেন কেঁপে উঠল। সেই সাথে আতঙ্কে নিয়ে তিনটা মানুষ ঘাড় ফিরিয়ে তাকালো। উঠানের শেষ মাথায় সিকেন্দার ভুইয়া রক্তলাল চোখে দাঁড়িয়ে। ছেলের এমন রক্তিম চোখ মুখ দেখে কিছুটা ইতস্ত করেই রমিসা বানু ভাইকে দেখে হাসপাসও করলো মুখ নিয়ে নেয়। উঠোনের শেষ মাথা থেকে সিকেন্দার নিজের বলিষ্ঠ পেটানো শরীর নিয়ে দুমদাপ করে পায়ে এগিয়ে আসে। হাসপাস দেওয়ালে ধাক্কা মেহেরুন কিছুটা দূরে গিয়েই পড়েছে। মাটিতে গোস্তের তরকারি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বইয়ের জামাতেও তরকারির ঝোল আর বাটি লেগে। সেই দিকে এক পলক রক্ত চোখে দেখে নিয়ে একবার ঘাড় ঘুরিয়ে দৃষ্টি নিবদ্ধন করলো বোনের দিকে। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! ছেলের এই চাহনি দেখে কিছুটা ভয় পান রামিসা বেগম। মেয়েটাকে না আবার মেরে বসে এই রাগচর ছেলে। তাই মেয়ে একটু কাছে গিয়ে দাঁড়ান তিনি। নিচে
বসে থাকা মেহেরুনের হয়তো ভেবেছিল সিকেন্দার তাকে ধরে তুলবে, অথচ তার আশা বলি ছুড়ে দিয়ে সে রাগি চোখে তাকিয়ে বোনের দিকেই। এই দেখে দেখে মনে কিছুটা দুঃখ নিয়েই মেহেরুন নিচ থেকে ধীরে উঠে দাঁড়ালো। বোনের দিকে নজর রেখে সিকেন্দার কড়া গলায় বলল, তুই ঘরে যা মেহেরুন। স্বামীর কথায় মেহেরুন অবাক ভঙ্গিতে চোখ তুলে তাকায়। বউকে যেতে না দেখে চাপা ক্রোধে চিবিয়ে সিকেন্দার বলে ওঠে আবারও, বান্দির বাচ্চা, তোকে ঘরে যাইতে কইতাছি আমি। স্বামীর লাল চোখ দেখে মেহেরুন আর কিছু বলে না, চুপচাপ ঘরে যায়। সিকেন্দার এবার তাকালো বোনের দিকে। ভাইয়ের ভয়ে মেয়েটা কাঁপছে, তা দেখে রামিসা বানু মেয়ে ঘা ঘেঁষে দাঁড়ায়। কি হয়েছে, তুই এমন চাইয়া আছিস কেন? তোরে তোমার মাইয়ারে দেহি মার মাপ চাইতি, হেই কলিজাডা কতটুকু বড় হইবার পারে। রামিসা বানু ছেলের তীক্ষ্ণ শীতল চাহনি দেখে ভয় পান। মেয়েকে দুই হাতে আগলে ধরে বলেন, কলিজা কি আছে এইখানে? তোরে অলক্ষী বউ যে আমার মাইয়ার হাত পুড়াইয়া ফেলেছে হেই বেলায়, হেইডা চেহে দেহস না, সব দেইখা মাপতাছিস। ছেলের হতভাব মতো সুবিধা লাগছে না রামিসা বানুর। এদিকে মেয়েটাও ভয় জড়সড় হয়ে গিয়েছে, উনাকে ঝাপটে ধরে আছে। ভেতরে ভেতরে ভাইয়ের ভয়ে ফুপাচ্ছে উনার মেয়ে। সিকেন্দার একবার রক্ত চোখে বেনোর দিকে স্থির দৃষ্টি নিবদ্ধন করে হিমশীতল গলায় বলে উঠল, কলিজা বেশি বড় করিস না। সিকেন্দার মানুষের কলিজার হাত ডুবাইয়া জানে, হেইডা তো রস আমারে ভালো কইরা জিগাস। হাফসা এবার ডুকরে কেঁদে উঠল। আর কোনো কথা না বলে দৌড়ে নিজের ঘরে চলে যায়। তাতে রামিসা বানু ছেলের দিকে কঠোর চোখে তাকিয়ে বলে, তোর আটকুরা বউরার কি তুলসীর পাতা পবিত্র, তোরে বইয়ের কিছু না কইয়া আমার মাইয়া ডাইরে কয়টা শুনতাছ গেলি তুই? তুই কি ভালো নাকি পাষাণ রে সিকেন্দার, পাষাণ? তোর বউয়ের লাইগা যে আমার সেরি হাত পুড়াইছে, এই বেলায় কিছুই না। বউয়ের লাইগা খালি সব দরদ, তাই না? ওই কান লাগিনের ইচ্ছে কইরা এমন কইরা আমি জানি, ইচ্ছে কইরা করলে তাতে আমি শাসন করমু আম্মা। হেই লাইগা আমার বউয়ের আমার সেরু বইন তারে ধাক্কা দিবে পারে না। আইসে আমার বউওয়ালা, এই কপাল পুড়িয়া কোনোদিন জানি আমি ধাক্কা মাইরা বাইর কইরা দেই আমার ঘর থে। অলক্ষী অপায়া কাল লাগেনি আমার সংসারটারে একেবারে ধ্বংস কইরা দিতাছে। সিকেন্দার অদ্ভুত শীতল স্বরে মাকে প্রশ্নবিদ্ধ করে বসল, হে লাইগা কি তুমি কম দায়ী আম্মা? আচমকা ছেলের এই কথা শুনে রামিসা বানু আঁতকে ওঠেন। অবিশ্বাস্যভাবে চোখ বড় বড় করে তাকান ছেলের মুখের দিকে। বিপরীতে ছেলেকে শান্ত দেখেন তিনি, অথচ কি ভয়ঙ্কর এক সত্য কথা বলে ফেলেছেন সে। সিকেন্দার শান্ত গলায় মাকে বলল আবার, হাফসারে সাবধানে কইয়া দিও, আমি কি কি করার পারি হেইডাও জানাইয়া দিও। ও জানি আর কোনোদিনও এমন ব্যবহার করবার না দেহি আম্মা। রামিসা বানু কাঠের পুতুলের মতো নিশ্চল প্রাণহীন গলায় ছেলেকে শুধালো, সব জানলে হাফসার তোর বইয়ের এক বিন্দু সহ্য করার পরও পারবো সিকেন্দার, যেটা তুই বছরের পর বছর সহ্য করতাছস। সিকেন্দার চল শক্ত করে দিল, দাঁতে দাঁত চেপে শুকনো ঢোক গেল একটা। সত্যবাদ সেটা তিক্ত কেন হয়? সত্যের চেয়েও তিতা বুঝি এই পৃথিবীতে তো আর কিছুই নেই। সিকেন্দারের মাথায় এত কিছু ঢুকলো না, শুধু এই বিষাক্ত জালটাই শুরু থেকে মুহূর্তে তার শান্তির প্রয়োজন। মায়ের কথা জবাব না দিয়ে সিকেন্দার হন হন করে ঘরের দিকে এগিয়ে গেল। ছেলের যাওয়ার দিকে তাকিয়ে হঠাৎ রামিসা বানু কেঁদে ওঠে, অলক্ষী অপয়া, এক মাইয়ারে ঘরে আনেছিস, ওই বংশের মাইয়া আমার সংসারটারে ধূলিসাৎ করবো। আমার সিকেন্দারে ওই কালসাপ কবরে নিব, আমার বংশটারে নির্বংশ কইরা ফালাইব ওই অলক্ষী ডাইনি। ঘরে ঢুকে সিকেন্দার দেখতে পায় ঘাটের শেষ মাথায় মেহেরুন বসে আছে, কাদা আর ঝোল মাখা জামাটা এখনো গায়ে জড়ানো। তীক্ষ্ণ বিরক্তি মুখে একবার সেটা দেখে খ্যাক করে উঠল সিকেন্দার, জামানা বদলাইয়া সং এর মতো বইসা আছোস কেন? আরো ভাত মারাইতে চাস? সরকার দেখাইবি? মেহেরুন সেই কথা জবাব না দিয়ে বলে বসলো, আমরে হাফসার লাইগে এমন কইরা কথা না কইলেও পারতেন। কপাল কুঁচকে মেহেরুনের দিকে তাকিয়ে বলল, মাতারি বাচ্চা, এখন ভাত লস? মনে মনে ঠিকই চাইছিলি আমার বইয়ের দুই চারার কথা শুনাই আমি, কয়েকটা লাগাইলে তুই বান দিয়ে আরো খুশি হইতিস। হতবাক হয়ে মেহেরুন তাকায় স্বামীর দিকে, কাতর কণ্ঠে বলে, আমরে আমরে এমন ভাবেন? এত বছরে আমার এই চিনলেন আমরে?
সিকেন্দারে ভালো লাগছে না কিচ্ছু, বুকের ভেতর অদ্ভুত জ্বালাপোড়া হইতেছে, তার অশান্তির আগুনে প্রতিনিয়ত দম বন্ধ হয়, এই আগুন আর সহ্য হয় না ওর। ব্রিটিশনার মুখও কালো হয়ে গেল। আল আনলা থেকে সাতটা শরীরে জড়াতে বের হওয়ার জন্য উদ্যত হয়। স্বামীরহীন কর্মকাণ্ডে কপাল কুঁচকে তৎক্ষণাৎ প্রশ্ন করে মেহেরুন, আপনারে কই যান, খাইবেন না? শার্টের বোতাম লাগাতে লাগাতে সিকেন্দার ঘাড় ফিরিয়ে পাশে তাকালো। বউয়ের উপর বিরক্তিত দৃষ্টি ফেলে বলে উঠল, তোর তাকে শাপ দিচ্ছে। মেহেরুন ঢুকে কেঁদে উঠল। তার কি দোষ যা শাস্তি পাচ্ছে সে? একটা বাচ্চাই কি জীবনের সব? বাচ্চা দিতে পারে না এটাই কি তার দোষ, নাকি আরো কোনো কারণে? এই অশান্তির আগুনে পুড়ে সে দোকানের মনমারা হয়ে বসেছিল সিকেন্দার। তখন হেলেতে দুলেতে জানালো এসে বসলো ধারে। কি রে সিকেন্দার, মুখটা পাইন সার কেন? কি দেকিরার রং মুখে লাগাইছে ঘুড়ি, তাহলে আর পাইনসা লাগবে না। চেইন কে শালা, জীবনে আমার রং এই অভাব নেই। একবারে হেক এ রং দেখতাছি আর গোলামের পুঁতে আইসে কইতে পারতাছে না। তোরে চিহ্নিত লাগতাছে তাই জিগাইলাম। আমারে আবার চিহ্নিত লাগবে নাকি? আমার জীবনটাই তো চিন্তা দিয়ে ঘোরা। অত কি এর চিন্তা? অভাব যত পুরাই চিবাই আসতে ঘুরাইতে, তখন না বুঝি কি রে চিন্তা? জানাল হেসে উঠল। সিকেদার প্রশ্ন করে উঠল, হবি কই খেতে? আজকা নাকি সর দেব হেদা লাইগা তোরে দেহাই তাছে না। সারাদিন কাম কইরা দেখবি মেজাজ নিয়া বউ পিটাইয়া ঠিকই আমার বেলে আইব। সিকেন্দার কোনো জবাব দিল না। হাবিবের মেজাজ সবসময় চড়া থাকে, এই মেজাজ এক সেকেন্ডও লাগে যেন না। জালালের কথায় সিকেন্দার কিছু বলে না। সে কি বা বলবে? মেহেরুনকে কি সে কি আর না মেরে থাকে? হাবিবালা একটু বেশি করে, বউয়ের পিটায় দেখি সুখ পায়। হেই কিছু হতে না হতেই বউ মারে, এইটাই একদমই ভালো কাম না। হেই বুঝে না। জালাল একটু থেমে আবারও যোগ করে, হাবিব না হয় ওর বউ মেহু মেহু জবাব দিল, শাশুড়ির সাথে জবাব দিল বেশি কইরা মারে, কিন্তু তোর বউ তো এই সব করে না। কোন দুঃখে তুই বউয়ের মারস সিকেন্দার? বউরে পিটাইতে তোর থাকোস কেমন? বন্ধুর প্রশ্নে সিকেন্দারের ঠোঁট থেকে একটা তিক্ত তাচ্ছিল্য হাসি বের হয়ে এলো। এক সূক্ষ্ম নির্ঘুত যন্ত্রণাদায়ক হাসি। মনে মনে বিড়বিড় করলো ও, আমি যে প্রতিটা মুহূর্ত কেন আগুনের পুড়ে মারি হেডা তো খালি আমি জানি। কোন বীজ যে আমারে হজম কইরা থাকতে না হয় তা তোরা বুঝি না রে জালাল। এই দুনিয়ায় কেউ বোঝে না, আমার মাই বোঝে পারে না। চোখগুলি অতি সামান্য টলমল করলেও বিদ্রূপের এক হাসি ঝুলো সিকেন্দার ভুইয়ার ঠোঁটে। সে যে সকলে সিকেন্দার বের হয়েছিল সারাদিন আর বাড়ি মুখে হয়নি। সেই সন্ধ্যায় বেলার পার হওয়ার পর ফিরেছে ও। তখন রাত প্রথম ভাগ চলমান। দরজা খুলতে দেখতে পায় মেহেরুনের বিছানার কোনায় ছোট্ট টুলের উপর রাখা হরিকেলের সামনে চুপচাপ নিয়ে বসে আছে। আগুনের শিখার দিকে অপলক তাকিয়ে সে যেন শিরায় উঠানামা গুলো, মুখটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। গভীর কোনো চিন্তায় মগ্ন সে, তাই তার আসার শব্দও টের পায়নি। সিকেন্দার ঘরে ঢুকে সাদা হলুদের মিশ্রণের আলোয় বউয়ের মুখটা দেখে কপাল কুঁচকে নিল মেহেরুন। কি হয়েছে তোর? আঁতকে ওঠে মেহেরুন। আচমকায় কণ্ঠ ধরফর করে ওঠে ও। ঘাড় ফিরিয়ে তাকালো দরজার দিকে। স্বামীকে দেখেও কয়েক সেকেন্ডও যেন থ মেরে বসে নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় নেয়। আমরে আইসেন। সিকেন্দার এগিয়ে যায়, বউয়ের বাহু ধরে প্রশ্ন তুলে করে, তুই মারিতে বইয়া রইয়াছস কেন? আচমকায় স্বামীর ডাকে মেহেরুন ভয় পেয়েছে। ওর ভেতরটা ধুকফুক করছে। নিজেকে শান্ত করে উত্তর দিল, মারিস না, পিটাইতে বইসা আইছিলাম। তোর মুখটা এত শুকনা লাগতাছে কেন? সারাদিন কি খাস নাই কিছু? গালে হাত রেখে স্বামীর এই প্রশ্নের মাথায় নুয়ে নেয় মেহেরুন। সকালে রাগ দেখিয়ে বেরিয়েছিল, সারাদিন বাড়ি ফেরেনি। লোকটা সারাদিন কিছু খেয়েছে কিনা জানে না, এরই মাঝে সে কি করে খায়। স্ত্রীর নত মুখ দেখে সিকিন্দার চোখ বড় বড় করে ফেলে। তুই সারাদিন খাস না তাই না রে মেহেরুন? মেয়েটা চুপচাপ মাথায় নিচু করে দাঁড়িয়ে আছে। কি রে, কি জিগাই আমি তোরে? স্বামী ধমকে এবার কিছুটা কেঁপে মেহেরুন, আনমনে সারা কেমনে খামু আমি? কেন তোরে কি আমি সবসময় খাওয়া দেয়? কেমনে খাবি মানে? নিজের খাইবার পারস না? তোরে আল্লাহ দুইটা হাত দেয় নাই, বালের সেরি ঘরে আইসে না আইতে মাথা গরম কইরা দেশ। আমরে সারল বেলায় রাগ কইরা চইলা গেলেন। সারাদিন কিছুই খাইছেন কিনা জান নাই, কেমনে খাইয়া ফেলাই আমি? তোরে এমন পিরিতি কইরা না খাইয়া আমি থাকবার কইছিলাম। তোরে 100 দিন আমি কই নাই আমি রাগ কইরা কেন কোনহানে গেলে গা?
তুই একেবারে না খাইয়া থাকবি না, কইছি কি না। মেহেরুন আর মাথা তুলে দেখে স্বামী কে, তা দেখে সিকেন্দার আর বাহু দুই হাত আঁকড়ে ধরে। একদিন চায় মেহেরুন। লোকটার কথা এবার মেহেরুন তাকায় না খাইয়া এমন কইরা মুখ শুকাইতে, কে কইছে তোরে খানা কেন? জবাব দেয়, ঘরে কি খাইছে আসিল না, নাকি তোর আমি খানা খাওয়াই দেই না কেন? মেহেরুন আর বাড়তি উত্তর দেয় না। লোকটা যদি রাগ করে আবার চলে যায়, যদি সারা রাত না এসে দোকানে থাকে, সেই ভয়ে মেহেরুন আর কোনো না করে না। নরম গলায় শুধু শুধায়, আমারে লাইগা ভাত আনমু। সিকেন্দার কোনো জবাব দেওয়ার আগেই পাশের ঘরে থেকে মায়ের আওয়াজ শোনা যায়, সিকেন্দার, সিকেন্দার দে আইসো বাজান। হয় আম্মা, কেন কিছু লাগবো? খাওয়া দাওয়া কইরা আমার ঘরে আইসো বাজান। আইতেছি আম্মা। অহন আওয়াজ লাগবো না বাপ, আগে তুই খা, আমি নামাজটা শেষ করি। আচ্ছা আম্মা। মেহেরুনের বাহু দুই হাত ধরে সিকেন্দার দাঁড়িয়েছিল। মেয়েটাও এমনি দাঁড়িয়ে আছে, মাথায় নুয়ে। স্বামীর হাত থেকে নিজেকে ছাড়ায়নি। বউয়ের শুকনো মুখের দিকে চেয়ে নরম গলায় বলে, সিকেন্দার যা ভাত নিয়ে আয়। হাত মুখ ধুয়ে সিকেন্দার বউকে সাথে নিয়ে খেয়ে মায়ের ঘরের দিকে এগিয়ে যায়। রামিসা বানু বিছানায় বসে তখন তসবিহ পড়েন। সিকেন্দার মায়ের প্রাণের কাছে বসে বিছানায় ডাকছিল, আম্মা। রমিসা বানু তবুজি গোটাগুলি শেষ করে সেটা পাশে রেখে তাকান ছেলের দিকে। খাইছো বাজান? খাইছি আম্মা। তোমার সাইলটা ভালো, কি কইবা ডাকা? তুই কি ভাবছস পোত, কি করবি এখন? সিকেন্দার কপাল কুঁচকে শোধায়, কি যে কন কে আম্মা? রামিসা বানুর চোখে কঠিন হয়ে গেল। ক্রুদ্ধি করে বললেন তিনি, তুই কি এখন ওই কালসাপ নিয়ে সংসার করবার চাস? ওর একটা বদবদস্ত করস না কেন তুই? সিকেন্দারের মুখে আলাদা এক বিরক্ত ছাপ ভেসে ওঠে। কি করবা কেউ কেউ তুমি? একটু সময় নিয়ে রামিসা বানু জবাব দেন, ওরে ওর বাপের বাড়ি দিয়ে আয়, আমি তোরে আবার বিয়া করামো। সিকেন্দার ঝট করে উঠে দাঁড়ালো, কিছুটা ক্রোধে নিয়ে বলে, কি কম তুমি? আমার জীবনটা একবার ধ্বংস কইরা তোমার শান্তি হয় নাই আম্মা, আবার আগুন লাগাইতে নাচতাছো তুমি। তুমি যেইডা ইচ্ছে সেইডাই করোগা, তোকে আমি আবার বিয়া করামো। দুনিয়ায় কিয়ামত হইলেও সিকেন্দার ভুইয়া দ্বিতীয়বার বিয়া করব না। তাহলে আমার মরা মুখ দেখিস তুই। সিকেন্দার স্তব্ধ হয়ে গেল। পাথরের মতো মায়ের ফিরিয়ে নেওয়া মুখের দিকে তাকিয়ে রইল অনিমিষেই। কিছু সময় জমে দাঁড়িয়ে থাকলেও শক্তি পেল না সিকেন্দার। দপ করে আবার মায়ের পায়ের কাছে বসে পড়ল। আস্তে করে মায়ের পা দুটি ছুঁড়ে দিয়ে ডেকে উঠল, আম্মা। ছেলের কাতর স্বরে কেঁপে ওঠে রামিসা বানু। ছেলে উনার ওই কাল নাগিনীকে বড্ড ভালোবাসেন, তিনি তা জানেন। এখন উনার ভয় বেশি কাজ করছে। ওই বংশের মাইয়া মেহেরুন, উনার ছেলেও ছাই বানানোর ওই মাইয়া। আম্মা, তুমি কেন এমন কইতাছো? কেউ জানে কেন আগুন নিয়া খেলছো তুমি? হেইডা তুমি ভালোই করতা কইরাই জানো সিকেন্দার। আমার বুকে আগুন জ্বালাইতেছো, আমি কেমনে অন্যগের শান্তিতে থাকতে দিমু? মেহেরুন কি দোষ আম্মা? ও কেন শান্তি পাইতাছে, শাস্তি পাইতাছে? রামিসা বানু জবাব দেয় না। আম্মা, তুমি দয়া কইরা শান্ত হও একটু। কেন তুমি পুরান সন্দেহ মনে পুইতা রাখো? আমি কথা কি তোমার বিশ্বাস হয় না? আমি কইলাম তো, তুমি এত বছর ধইরা যা মনে মাঝে গোপন কইরা রাখছো সেইডা সত্য না। তাইলে কিরে এত রাগ তোমার? কেন এমন দ্বিধায় মনে জায়গা রাখছো ওদের নিয়া নিয়া হাইছে থাম। তোরে কই নাই বউ আর হাউ বাড়ির লইয়া চটকাদাদি করার লাগা আমারে বোঝাইতে আইসস নাই? ম্যান বঞ্চনা আটকরা মাইয়া নিয়া তোরে আমি সংসার করতে দিব না। সবকিছু পুরাইয়া ছাই করিয়া ফালাইব ওই ডাইনি। তোর জীবনটা ছারখার কইরা দিব। হেডা কি এখন বাকি আছে আম্মা? ও কিছু আমি বুঝি না বাপ। তোরে ওই আটকুরা মাইয়ার আলাগে আমি সংসার করতে দিতে চাই না। আমি খালি হেইডা জানি, তোরে আমি নতুন কইরা বিয়া করামু। সিকেন্দারের গালে অদ্ভুত এক বাঁকা হাসি ফুটে ওঠে। স্তৎ কণ্ঠে প্রশ্ন করে, মেহেরুন বঞ্চনা সন্তনা দিবার পারে না? হেল লাইগা কি তুমি তারে দেখবার পারো না আম্মা? নাকি কারণ অন্য কিছু আম্মা? রামিসা বানু ছেলের দিকে তাকাতে পারতো না। উস্কো পুস্কো করে জবাব দেয়, পোলাডা কিন্তু কোনো দোষ নাই, মেহেরুনের কোনো দোষ নাই আম্মা। আচ্ছা আম্মা, তোমার সন্দেহর কাছে মেহেরুন 3 বছরের কষ্ট কি কম আম্মা? রামিসা বানর উত্তর দেওয়ার আগেই হঠাৎ ঝনঝন করে কিছু শব্দ হয়ে দরজার দিক থেকে যেন থালা বাসন পড়ে গিয়েছে। সিকেন্দার সন্দেহানীভাবে চৌকিতে ঘাড় ফিরিয়ে তাকায়। তবে কি বউ তার সব কথা শুনল?
গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং নেক্সট পার্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প তেঁতুল পাতার সংসার চলবে।